প্রথমে অভিযোগ, তারপরে ধর্ণা। এজেন্সির বিরুদ্ধে সুর ক্রমশ চড়াচ্ছে তৃণমূল। ভূপতিনগরে এনআইএর ভূমিকা, বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। আর তারপরই কমিশনের সামনে ধর্ণা চলাকালীন তৃণমূলের প্রতিনিধি দলকে টেনে পুলিশ ভ্যানে তোলা হলো। এদিকে ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। অন্যদিকে প্রধানমন্ত্রীকে আবার নির্বাচনী সভা থেকে চ্যালেঞ্জ ছুড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত সব নিয়ে ভোটবঙ্গের উত্তেজনার আঁচ কিন্তু রাজধানীতে বিলক্ষণ টের পাওয়া যাচ্ছে। আগামী 1 ঘন্টায় তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, কমিশনের সামনে এজেন্সির বিরুদ্ধে ধর্ণা, তৃণমূলের প্রতিনিধিদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। মূল দাবি হচ্ছে যে 4টি তদন্তকারী সংস্থা রয়েছে তার মাথাদের সরাতে হবে। তাই নিয়ে যখন ধর্ণা চলছিল, দিল্লি পুলিশ এসে তাদের সবাইকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। বিজেপির সঙ্গে ষড়যন্ত্র, সাসপেন্ড করুন এসপিকে, সুর চড়িয়ে এনআইএ ডিজির কাছে দাবি কুণাল ঘোষের। স্পষ্টত কুণাল ঘোষ বলছেন, যদি এই বক্তব্যের কোনো ক্ল্যারিফিকেশন না দেওয়া হয় তাহলে এটা ধরে নিতে হবে যে অভিযোগ তৃণমূলের তরফে তোলা হয়েছে তার মধ্যে সত্যতা রয়েছে। 48 ঘন্টা পার, এনআইএর ওপর হামলা কাণ্ডে ধৃত শূন্য, সরানো হলো তদন্তকারী অফিসারকে। একেবারে আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার, তাকে সরানো হয়েছে। সার্কেল ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু 2 দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত এনআইএর ওপর হামলার ঘটনায় ভূপতিনগর কাণ্ডে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। থানার কাছে ফোর্স চেয়ে তারপর শুরু হয় তল্লাশি। মমতার দাবি খারিজ এনআইএর। একেবারে গতকাল এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, এই দাবি করে আসছেন যে পুলিশকে না জানিয়ে মাঝরাতে গিয়েছিল এনআইএ। সম্পূর্ণভাবে দাবি খারিজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপি নেতা খুনের মামলায় কাঁথির 30 জন তৃণমূল নেতাকর্মীদের সিবিআই তলব। একদম এই পদক্ষেপের পেছনেও রাজনীতি রয়েছে। বিরোধী সাফাই অভিযানে নেমেছে বিজেপি, তার জন্য কমিশনকে, তার জন্য এজেন্সিকে তারা হাতিয়ার করছে বলে অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফে। এবার ভূপতিনগরে এনআইএর বিরুদ্ধে গয়না চুরির অভিযোগ। আপনাদের স্মরণে থাকবে বক্সটুইতে যখন লালন শেখের স্ত্রী অভিযোগ করেছিলেন যে সিবিআই এর নজরদারিতে থাকা বাড়ি থেকে চুরি হয় কিভাবে। একই অভিযোগ কিন্তু এনআইএর ক্ষেত্রে। এই ক্ষেত্রে তোলা হচ্ছে যে এনআইএ তাদের বাড়ি থেকে, অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়ি থেকে গয়না চুরি করেছে। ভয় দেখাবেন না, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার। এবার মোদির উদ্দেশ্যে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্পষ্টত যেভাবে 4 জুনের পর বড় পদক্ষেপ হবে বলে গতকাল হুঙ্কার ছেড়েছিলেন নরেন্দ্র মোদী, আজকে তারই পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো এই মুহূর্তে সব থেকে বড় খবর, দিল্লিতে রীতিমতন হুলস্থুল পরিস্থিতি। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নির্বাচন কমিশনের যে সদর দফতর, তার সামনে যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্ণা করছিল, মূল দাবি একটাই যে 4টি তদন্তকারী সংস্থা রয়েছে, সিবিআই, এনআইএ, আইটি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, 4 কেন্দ্রীয় এজেন্সির প্রধানদের সরাতে হবে। এই দাবিতে তারা প্রথমে অভিযোগ জানায় একেবারে নির্বাচন কমিশনের সামনে, লিখিতভাবে এই অভিযোগ এবং এই দাবি জানানো হয়। তারপর 24 ঘন্টা তারা ধর্নার কর্মসূচি নেন। কিন্তু কিছুক্ষণ পর দিল্লি পুলিশের যারা আধিকারিকেরা আসেন তাদের প্রথমে সরে যেতে বলা হয় এবং তারপর দেখতে পাচ্ছেন তাদের জোর করে পুলিশ ভ্যানে তোলা হয়। ঠিক সেই সময় ইডি, সিবিআই এবং এনআইএর আয়কর দপ্তরের প্রধানদের অপসারণের দাবিতে যখন স্লোগান তুলছিলেন তখনই এই তৎপরতা পুলিশের তরফে দেখা যায়। ঠিক সেই সময় কি ঘটলো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ তুলে ধরেছেন, দেখুন একবার। তৃণমূলের প্রতিনিধি দল এখন ধর্ণা দিচ্ছিল, তাদেরকে দিল্লি পুলিশ এখান থেকে জোর করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসছে। দিল্লি পুলিশের বাস রয়েছে এবং এখানে স্লোগান দিচ্ছেন টিএমসি নেতারা, স্লোগান দিচ্ছেন এবং তাদেরকে পুলিশ এখান থেকে জোর করে নিয়ে যাওয়ার, মহিলা পুলিশ এসছেন কয়েকজন দিল্লি পুলিশের আমরা দেখতে পাচ্ছি, এবং এক এক করে এখান থেকে যারা 24 ঘন্টার জন্য ধর্ণা দেওয়ার প্রস্তুতি নিয়ে এসেছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা, তাদেরকে এখান থেকে দিল্লি পুলিশ নিয়ে যাচ্ছে। তবে এখন দেখতে হবে কতক্ষণের মধ্যে এদেরকে নিয়ে যাচ্ছে। এখন দেখুন এক এক করে এখান থেকে ইলেকশন কমিশনের সামনে যারা তৃণমূলের 10 জন নেতা এসেছিলেন, তাদের দাবি ছিল কি 4 জন প্রধানকে চেঞ্জ করতে হবে, ইডি, সিবিআই, এনআইএ এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের প্রধানকে সরাতে হবে। সেই জায়গায় এখন এই মুহূর্তে এক এক করে দেখুন অর্পিতা ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্পিতা ঘোষ প্রাক্তন সাংসদ, তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে শান্তনু সেনকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে দেখা হচ্ছে। সাগরিকা ঘোষ এখানে রয়েছেন, সাগরিকা ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে, সাগরিকা ঘোষকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এক এক করে যারা টিএমসি নেতারা এসেছিলেন তাদেরকে বাসে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নেতা নেত্রীরা এখানে রয়েছেন। তৃণমূলের যারা এসেছিলেন 4:30টার সময় তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, তারা কিছুক্ষণের জন্য দেখা করলেন ইলেকশন কমিশনের সঙ্গে এবং তারপর এখন
ডেরেক ওব্রায়ানকে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ এবং জোর করে তারা সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ডেরেক ওব্রায়ান রয়েছেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন ডেরেক ওব্রায়ানকে, যাকে এই বাসে নিয়ে যাওয়া হচ্ছে। এক এক করে আটক করছে দিল্লি পুলিশ এই তৃণমূলের নেতাদেরকে যারা এখানে এসেছিলেন, এবং এই নেতাদেরকে এখন এক এক করে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ। এই বাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এক এক করে নেতাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন, জাংলা দিয়ে দেখানো হচ্ছে, অর্পিতা ঘোষ রয়েছেন, শান্তনু সেন রয়েছেন, সাগরিকা ঘোষ রয়েছেন, ডেরেক ওব্রায়ানকে দেখা যাচ্ছে। এখানে ডেরেক ওব্রায়ান রয়েছেন, যাকে এখন বাসে তুলে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ, এবং দিল্লি পুলিশের তরফ থেকে এই গাড়ি নিয়ে আসা হয়েছিল যে প্রত্যেক নেতাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, এবং এখন কিন্তু এক এক করে প্রত্যেক নেতাকে নিয়ে গেছে দিল্লি পুলিশ বাসের মধ্যে, এবং এখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে নিয়ে তারা চলে গেছেন। মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ইলেকশন কমিশনে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর সেখানে আসেন, মিটিং করেন। মিটিংয়ের পর তারা জানিয়েছিলেন কি 24 ঘন্টা এখানে ধর্ণা দেবে টিএমসি নেতারা, যতক্ষণ না এই 4 প্রধানকে চেঞ্জ করা হচ্ছে, অর্থাৎ এনআইএ, ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের প্রধানকে চেঞ্জ করতে হবে। এই দাবি ছিল তৃণমূল কংগ্রেসের, এবং যতক্ষণ চেঞ্জ হচ্ছে না তারা এখানে ধর্ণা দেবেন। সেই জন্যই কিন্তু দিল্লি পুলিশ এসে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। বাসে নিয়ে গিয়ে তাদেরকে এখন দিল্লি পুলিশ নিয়ে গেছে মন্দিরমার্গ থানায়। দর্শকদের স্মরণে থাকবে, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একেবারে দিল্লি চলো অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল। 100 দিনের কাজের টাকা যেটা বকেয়া রয়েছে রাজ্যের, দিল্লিকে দিতেই হবে, এই দাবি নিয়ে 2রা অক্টোবর দর্শকদের খেয়াল থাকবে যে রাজঘাট সেখান থেকে তাদের সরিয়ে দিয়েছিল পুলিশ, এবং তার পরের দিন অর্থাৎ 3 তারিখে কৃষি ভবনে যখন তারা বিক্ষোভ করছিলেন সেখান থেকে বলপূর্বক তাদের পুলিশ সরিয়ে দিয়েছিল। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। কার্যত বিজেন্দ্র, সেই ছবিরই পুনরাবৃত্তি দেখা গেল। এই যে যাদেরকে জোর করে প্রিজন ভ্যানে তোলা হলো, আমরা সরাসরি দেখলাম, তুমি আমাদের দেখালে, তাদের প্রত্যেককে কি গ্রেফতার করা হলো? গ্রেফতার করা হয়নি, তাদেরকে আটক করা হয়েছে, যেহেতু তাদের কোনো পারমিশন ছিল না ইলেকশন কমিশনের বাইরে ধর্ণা দেওয়ার, এবং সেখানে তারা ধর্ণা দিচ্ছিলেন। যেহেতু তাদের কোনো অনুমতি ছিল না, তাই তাদেরকে দিল্লি পুলিশ এখান থেকে ভ্যানে করে নিয়ে গেছিল প্রথমে মন্দিরমার্গ থানায়, এবং সেখান থেকে একটা অন্য জায়গায় এখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা প্রতিবাদ করছেন যে তাদেরকে কেন তোলা হয়েছে, তবে দিল্লি পুলিশ তাদেরকে একটাই কথা বলছিল যে এই ধরনের প্ল্যাকার্ড নিয়ে আপনারা এখানে ধর্ণা দেবেন, এরকম কোনো কর্মসূচির পারমিশন দিল্লি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি, এবং ইলেকশন কমিশনের সামনে এই ধরনের ধর্নার কোনো অনুমতি নেই আজকে, তাই আপনাদেরকে এখানে ধর্না দেওয়া যাবে না। এটা মনে রাখতে হবে শুভ্রজিৎ, কি কিছুক্ষণ আগে আমরা দেখলাম 3টের সময় আজকে কংগ্রেসের ডেলিগেশন এসেছিল ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করতে, 4:30 নাগাদ বিজেপি টিএমসি টাইম ছিল, এবং 5:30টার সময় কিছুক্ষণ আগে আমরা দেখলাম বিজেপি ডেলিগেশন এখানে তাদের যে দাবিগুলো রয়েছে ইলেকশন কমিশনের কাছে রেখে চলে গেছে। কিন্তু টিএমসি যখন আজকে ডেলিগেশন দেখা করে এলো, তারা বাইরে এসে জানালেন প্রথমে তাদের দাবি কীগুলো ছিল ইলেকশন কমিশনের কাছে, পরে তারা জানালেন 2 মিনিটের মধ্যে তারা অন্য একটা সিদ্ধান্ত নিতে চলেছেন, সেটা তারা জানাবেন। 2 মিনিটের সিদ্ধান্ত কী ছিল, ঠিক যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি এই রকের ওপরই এসে তারা বসে গেছিলেন, এবং এখানে তারা ধর্ণা দিচ্ছেন। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল, একটা পোস্টার ছিল, সেখানে লেখা ছিল কি 24 ঘন্টা তাদের ধর্ণা চলবে, এবং ইডি, সিবিআই, এনআইএ এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের প্রধানকে অবিলম্বে চেঞ্জ করতে হবে। পরে আমরা দেখলাম তাদেরকে দিল্লি পুলিশ এখান থেকে আটক করে নিয়ে গেছে। এখন মন্দিরমার্গ থানায় প্রথমে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখান থেকে অন্য একটা থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারা এখনও জানেন না, তবে কিছুক্ষণের মধ্যে আমরা মনে করছি হয়তো তাদেরকে ছেড়েও দেবে দিল্লি পুলিশ। একেবারে প্রতি মুহূর্তের আপডেট তুমি আমাদের বিজেন্দ্র জানাতে থাকো, আমরা দর্শকদের সঙ্গে সঙ্গে সেটা নিশ্চয়ই দেখাবো। কিন্তু আমি শুরুতে এইখানে একেবারে শঙ্কুদেব পণ্ডার কাছে এই কারণে আসতে চাইবো যে অভিযোগটা হচ্ছে মারাত্মক। সেটা হচ্ছে এই যে 4টি তদন্তকারী সংস্থা সিবিআই, এনআইএ, আইটি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, মূল দায়িত্ব কি কেন্দ্রীয় এজেন্সিগুলোর? মূল দায়িত্ব হচ্ছে যেখানে যা দুর্নীতি রয়েছে দুর্নীতি তদন্ত করা, সত্য উদ্ঘাটন করা, দোষীদের সাজা সুনিশ্চিত করা। এই তো সেখানে তৃণমূল কংগ্রেস হোক বা কংগ্রেস বিরোধীদের একত্রিতভাবে মূলত অভিযোগ এই 4টে সংস্থা বিজেপির অঙ্গুল হেলনে কার্যত বিরোধী সাফাই অভিযানে নেমেছে। একেবারে ফাঁকা মাঠে বিজেপি গোল দিয়ে 400 পেরোতে চাইছে, এই তো অভিযোগ। দেখুন, আপনাকে একটা জিনিস টেকনিক্যালি বুঝতে হবে যে নির্বাচনী ব্যবস্থার সাথে যে সমস্ত এজেন্সি বা অর্গানাইজেশন যুক্ত থাকেন তাদের ক্ষেত্রেই নির্বাচনী আইন প্রয়োগ করে সাধারণত অ্যাকশান নেওয়া হয়। আপনি দেখবেন এই রাজ্যের ডিজিপিকে সরানো হয়েছে, আপনি দেখবেন এই যে সৌম্যবাবু বলে একজন এমএলএ, তৃণমূল এমএলএর হাজব্যান্ড আছেন, তাকে সরানো হয়েছে। কারণ এবং এমন অনেককে নির্দেশ দেওয়া হয়েছে সরানোর সময়, যে বলা হয়েছে আপনি যেখানে খুশি পোস্টিং দিতে পারেন, কিন্তু এমন জায়গায় রাখবেন না যাতে তিনি নির্বাচনী ব্যবস্থার সাথে যুক্ত থাকেন। এখন যে এজেন্সিগুলোর বিরুদ্ধে এনারা অভিযোগ করছেন তাদের সরাসরি নির্বাচনী ব্যবস্থা বা প্রক্রিয়ার মধ্যে যুক্ত থাকার কোনো
কোনো প্রমাণ নেই, জায়গা নেই এবং সেই নিয়ে কোনো বক্তব্যও নেই। এখন এরা সবাই হই হই করে নেমেছেন কেন? একটাই কারণে নেমেছেন, যাতে যেরা যে চুরি দুর্নীতি বেআইনি জিনিসপত্র করেছেন সেই সমস্ত ব্যাপারে যাতে তদন্ত না হয়, এবং সেটা আটকাতে পারছেন না বলে সরাসরি এদের উপর গিয়ে অ্যাটাক করছেন। আক্রান্ত হচ্ছে এজেন্সি, যা সম্পূর্ণ আইন বিরোধী। এবং আপনি দেখবেন যেখানে পশ্চিমবাংলায় আক্রান্ত হচ্ছেন তাদেরকে একজনকেও গ্রেপ্তার করছেন না। আর আমি লাস্ট একটা লাইন বলতে চাই, ভাই আপনারা গেছেন ডেপুটেশন দিতে, আপনাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, আপনারা ওখানে নিউসেন্স ক্রিয়েট করেছেন, এজন্য তো আপনাদের দলের এগেইনস্টে অ্যাকশন নেওয়া উচিত ইলেকশন কমিশনে। না, আমার প্রশ্ন পরিষ্কার, সেটা হচ্ছে বিরোধীদের তো এইটা অভিযোগ যে যতজন বিরোধীদের বিরুদ্ধে এই তদন্তে সক্রিয়তা দেখা যাচ্ছে, বিজেপির কতজন নেতার বিরুদ্ধে সমান সক্রিয়তা দেখা গিয়েছে? প্রশ্ন তো এইখানে। আচ্ছা, আমি আপনাকে একটা তথ্য এখানে একটা তথ্য দর্শকদের সুবিধার জন্য দিয়ে দিই। এই তথ্য বলছে ইউপিএ আমল 2004 থেকে 14 সালের মধ্যে শাসকের বিরুদ্ধে, তৎকালীন শাসক কংগ্রেসের বিরুদ্ধে 29 বার সিবিআই অভিযান হয়েছিল, বিরোধীদের বিরুদ্ধে 43 বার, মানে 60% ছিল বিরোধীদের বিরুদ্ধে। এটা হচ্ছে 4 থেকে 14। এবার 14 থেকে 22 অর্থাৎ এনডিএ আমলে দেখা যাচ্ছে শাসকের বিরুদ্ধে সিবিআই অভিযান হয়েছে 6 বার আর বিরোধীদের বিরুদ্ধে হয়েছে 118 বার, 95%। এই তথ্যগুলোকে তো সামনে নিয়ে আসছে বিরোধীরা। শুনুন, প্রথম কথা হচ্ছে আপনি আমাকে একটা ঘটনা দেখিয়ে দিন যে ঘটনা সরাসরি আদালতে এদের বক্তব্য রাখবার অপরচুনিটি পাননি, এজেন্সি অ্যাক্ট করেছে। আজকে অরবিন্দ কেজরিওয়াল যে গ্রেপ্তার হয়েছেন তিনি পুরোপুরি কোর্টে তার বক্তব্য রেখেছেন। আজকে ভূপতিনগরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আপনি জানবেন যে এক্সক্লুসিভ একটা পর্যন্ত রাজ্য পুলিশ কানেক্ট করেনি প্রথমে, আজকে কোর্টের কাছে বকাকে তারপর এটা কানেক্টেড হয়েছে। এরা আমি বলছি সঞ্জয় সিং এর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল শেষ পর্যন্ত? আপনি এখন বিরোধিতা ইডিও করেন। এক সেকেন্ড, আপনি কি মনে করেন একজন বেল পেয়েছেন, টেম্পোরারি কন্ডিশনাল বেলে আছেন, মানে কি তিনি নির্দোষ হয়ে গেছেন? ইডি তো বিরোধিতা করেন। এই কনক্লুশনে পৌঁছেছেন কেন? ইডি এই লিকার পলিসিতে, লিকার স্ক্যামে সরাসরি যুক্ত বলে গ্রেফতার করা হয়েছে, বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। একজনকে তদন্ত নিয়ে তদন্তের প্রক্রিয়ার মধ্যে নেওয়া হয়েছে, মানে কি তার ফাঁসি দিয়ে দেওয়া হবে? ঠিক আছে, তাকে ছেড়ে দেওয়া হলো মানে সে একেবারে নির্দোষ, কথা যেমন ঠিক নয় তেমনি তাকে গ্রেফতার করা হয়েছে, তার মানে এটাও ঠিক নয় যে সমানভাবে দোষী। নন কোঅপারেশন করলে গ্রেফতার হবে না। আপনি একজন অফিশিয়ালি 19 বার তাকে নোটিশ করা হবে, বুঝলাম তো, সেই নন কোঅপারেশনের জন্য সঞ্জয় সিংকে গ্রেফতার করা হলো, অথচ তার জামিনের কোনো বিরোধিতা ইডি করলো না। আমি রিজু দত্তের কাছে এখানে আসতে চাইবো। মূলত তোমরা যে অভিযোগটা একেবারে নির্বাচন কমিশনে গিয়ে করছো যে লেভেল প্লেইং গ্রাউন্ড পাওয়া যাচ্ছে না, আমি বলছি এই একই অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে, পুরসভা নির্বাচনের ক্ষেত্রে সিপিএম বা বিজেপি করে থাকে যে এই রাজ্যে লেভেল প্লেইং গ্রাউন্ড কখনো তৃণমূল বা বিরোধীদের জন্য দেয় না, এক। আর দুই হচ্ছে যা তদন্ত এখানে হচ্ছে, ইনফ্যাক্ট ভূপতিনগর কাণ্ডে যে গ্রেফতারি হয়েছে সেটাও তো কোর্টের নির্দেশে হয়েছে। আচ্ছা, এবার এক এক করে বলি। প্রথমেই তোমার দর্শকদের বলে দিই শুভ্রদা, এই মাত্র 5 মিনিট আগে সাকেত গোখলে একটা টুইট করেছে, আমাদের সাংসদ যিনি ওই বাসের মধ্যে আছেন, তিনি লিখেছেন আমাদের কিডন্যাপ করেছে দিল্লি পুলিশ। 5 জন সাংসদ, 4 জন প্রাক্তন সাংসদ ডিটেইন করার সময় বলা হয়েছিল মন্দির মার্গ পুলিশ স্টেশন। আমি এইভাবে কথা বলতে দাও। হ্যাঁ, আমি প্রথম বাসে তোলার সময় বলা হয়েছিল মন্দির মার্গ পুলিশ স্টেশনে নিয়ে যাবে, এখন বাস দুবার রুট বদলেছে, কোনো নির্ধারিত থানায় নিয়ে যাচ্ছে না। এটা কি ধরনের বেআইনি আচরণ অমিত শাহর নেতৃত্বে দিল্লি পুলিশ করছে? এ কি ধরনের অসভ্যতামি? আমার কথা হচ্ছে, আমরা তো মুখোশ খুলে দিয়েছি এনআইএ, বিজেপির নেতারা এনআইএর এসপি পদমর্যাদার অফিসারকে টাকা দিচ্ছে, টাকা দিয়ে সামান পাঠাচ্ছে, অ্যারেস্ট করছে। আজকে নতুন উত্তম বারিক জিতে যাচ্ছে কাঁথি, দেবাংশু জিতে যাচ্ছে তমলুক, সিবিআই 30টা সামান পাঠিয়ে দিয়েছে পূর্ব মেদিনীপুরে। এই নাটক কতদিন চলবে? আমাদের পশ্চিমবঙ্গে 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন 2 বার ডিজি বদল করেছে। আমাদের 5 জন এমপি, 4 জন প্রাক্তন এমপি আর আমাদের একজন ছাত্র নেতা, তারা গিয়ে ডেলিগেশনকে ইসিকে দেখা করে বলেছে আপনারা যখন এটা করতে পারেন বাংলায়, আপনারা ইডি, সিবিআই, এনআইএ, আইটি, এই যে 4টে আপনাদের কেন্দ্রীয় সংস্থা আছে তার মাথাগুলোকে বদলে দিন। হয়ে গেল, দিয়ে তারপর শান্তিপূর্ণ ধর্নায় বসেছিল। কিন্তু মোদী সাহেব তানাশাই তো করতে হবে। শুভ্রবাবু, আমি আপনার চ্যানেলে আপনার দর্শকদের পরিষ্কার বলছি, বিজেপিকে চ্যালেঞ্জ করছি, 7 দিন আমাদের তৃণমূল কংগ্রেসকে ইডি, সিবিআই, এনআইএ, আইটির দায়িত্ব দিয়ে দিক। নরেন্দ্র মোদী কেমেক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে গিয়ে জয়েন করার জন্য তৃণমূল কংগ্রেস এজেন্সি অমিত শাহ, আমি এটা কি ধরনের নোংরামি হচ্ছে? আমি কিন্তু কথা বলতে দেব না, রিজু শেষ করে দাও। আপনি কন্ট্রোল করুন ওকে।
না প্লিজ রিজু শেষ আমি করে নাও। চ্যালেঞ্জ করে বলছি, যদি বিজেপি যে নোংরামি করছে সেই ক্ষমতা যদি আমাদের হাতে থাকতো, অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী কেন সিটের বাইরে বসে থাকতো? আমি বলছি একই অভিযোগ এই রাজ্যের শাসক দলের ক্ষেত্রে কিন্তু বিরোধীরা করে থাকে। আমি বলছি এইটা কখনো গণতন্ত্রের চেহারা হতে পারে না যে পুরোটা আমাদের দিয়ে দাও, আমরা কন্ট্রোল করবো। একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে, আবার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। আমি বলছি ভোটের আবহে এইটা কখনো সুস্থ গণতন্ত্রের ছবি হতে পারে নাকি? কিন্তু সবটা অভিযোগ। আর এইবার আপনাদের দেখাবো এনআইএর এসপি ধনরাম সিং এর বিরুদ্ধে তদন্ত চেয়ে এনআইএ ডিজির কাছে দাবি জানালেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে আপনার এসপি ধনরাম সিং বিজেপির সঙ্গে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র লিপ্ত, আর পুরো ষড়যন্ত্র হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে বলে অভিযোগ করছেন তিনি এনআইএর বিশ্বাসযোগ্যতা নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। ভোট ঘোষণার পর তিনি বাড়িতে বিজেপি নেতার সঙ্গে বৈঠক করেছেন কিনা তদন্ত করুন, আর এই তদন্ত চলাকালীন অবিলম্বে সাসপেন্ড করা হোক অভিযুক্তকে। বাংলার সমস্ত মামলা থেকে ধনরাম সিংকে অবিলম্বে সরানোর দাবি তুলেছেন কুণাল ঘোষ। প্রথমে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দেখুন। অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন জিতেন্দ্র তিওয়ারি তিনি এনআইএর এসপির বাড়ি যাননি বলে আমাদের উকিলের চিঠি পাঠাবেন, আইনজীবীর চিঠি পাঠাবেন, লিগাল নোটিশ পাঠাবেন, এনআইএ প্রেস রিলিজ দিয়ে বলবে যে জিতেন্দ্র তিওয়ারি এনআইএর এসপি ধনরাম সিংয়ের বাড়ি সন্ধ্যাবেলা যাননি। আমরা অপেক্ষা করছি। ভিডিও ফুটেজ খুব স্পষ্ট দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে। যথাযথ সময়ে আমাদের নেতৃত্ব অনুমোদন দিলেই ভিডিও ফুটেজ দিয়ে দেওয়া হবে। তো এই যে যারা বলছেন, আমরা তো পরিষ্কার বলছি, এনআইএ বিজেপির দলদাসের কাজ করেছে। এনআইএর অফিসার ধনরাম সিং, তার বাড়িতে বিজেপির নেতা গেছেন মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন, সন্ধ্যাবেলা গেছে, সন্ধ্যাবেলা, অফিসে নয়, বাড়িতে। আমরা এনআইএ ডিজিকে বলতে চাই, সদানন্দ বসন্ত দাতে, আমরা ওনাকে অনুরোধ করব, তৃণমূল কংগ্রেস যা যা পদক্ষেপ নেওয়ার দল হিসেবে তো নিশ্চয়ই নিচ্ছে, পাশাপাশি এত বড় অ্যালিগেশন, আপনারা তদন্তের নির্দেশ দিন, সাসপেন্ড করুন ধনরাম সিংকে, অবিলম্বে বাংলা কেন্দ্রিক সমস্ত মামলা থেকে সরিয়ে দিন তাকে। এনআইএ যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে প্রমাণিত হবে যে এনআইএ বিজেপির দলদাস, এই অভিযোগটা সত্যি। এরপরে যদি আমাদেরকে আইনের চিঠি দেয়া হয় বা বেশি অস্বীকার করা হয়, আমরা ভিডিও ফুটেজ প্রকাশ করে দেব। ভারী সুন্দর দেখতে লাগছিল জিতেন্দ্র তিওয়ারিকে, সেটা আর কেউ না জানুক, জিতেন্দ্র তিওয়ারি আর ধনরাম সিং জানেন। সলিলদা, তারিখটা ছিল 29শে মার্চ, যেদিন প্রথম এক্স হ্যান্ডেলে এই যে এনআইএর এসপির সঙ্গে বিজেপি নেতার বৈঠকের কথা পোস্ট করছেন কুণাল ঘোষ, সেদিনই আবার তিনি সাংবাদিক বৈঠক করে একই কথা বলেন। আচ্ছা, সম্ভবত 2-3 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নাম করে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএর এসপির মিটিং হয়েছে, একেবারে প্রচার মঞ্চ থেকে বললেন, এবং তারপর গতকাল কুণাল ঘোষ তারিখটা বললেন যে 26শে মার্চ। আমি বলছি 29 থেকে শুরু করে আজকে 8 তারিখ যদি দেখেন যে 10 দিন লাগাতার তৃণমূল এই মিটিংয়ের অভিযোগ করে যাচ্ছে, এখনো পর্যন্ত এনআইএর তরফে কিন্তু কোনো ক্ল্যারিফিকেশন সামনে আসেনি। কোনো প্রয়োজন নেই। এনআইএ কারা? এনআইএ একটা স্ট্যাচুটারি বডি। দেখো, এনআইএ দেশের সিকিউরিটি, ইন্টিগ্রিটি এবং সোভারেনিটি যদি বিপন্ন হয় বা সেরম যদি কোনো সেন্ট পায়, তাহলে তারা তদন্ত করবে। আর এনআইএর কার আন্ডারে আছে? গভর্নমেন্ট অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। ইডি কার আন্ডারে আছে? মিনিস্ট্রি অফ ফিনান্স। তোমার সিবিআই কার আন্ডারে? কার আন্ডারে বলো? মিনিস্ট্রি অফ পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পার্সোনেল, তার আন্ডারে আছে। তো তার কাছে যাক না। খালি তাই না, আজকে যে তদন্ত থামাবার জন্য, ভূপতিনগর তদন্ত থামাবার জন্য তারা সুপ্রিম কোর্টে চলে গেল, রাজ্য সরকার। এটা আদালতে যাক না, একটা প্রেয়ার করুক, কেস ফাইল করুক, পারমিশন নিয়ে কেস ফাইল করুক, একটা জুডিশিয়াল ইনকোয়ারি গঠন করুক, অথবা একজন আন্ডার দি চার্জ অফ রিটায়ার্ড জাস্টিস একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি গঠন করে একটা তদন্ত করাক না। খালি মানুষকে কনফিউজ করা, সাধারণ মানুষকে বিফুল করার একটা চক্রান্ত, পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা এই ইনভেস্টিগেশনটা। সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা, সেটা আমি যেটা বলতে চাই, আজকে 3 দিন হয়ে গেল,
আজকে এনআইএর মতো একটা এইরকম একটা এজেন্সিকে তাদের আধিকারিকদের উপর হামলা হলো, আক্রান্ত হলো, একটি লোক অ্যারেস্ট হলো না শুভজিৎ, একটা লোক গ্রেফতারি শূন্য, গ্রেফতার শূন্য। তারা এই প্রথম বোধহয় তোমরা দেখালে যে একবার ঘুরে একটা ঘুরপাক খাচ্ছে, একটা প্যারেড করছে না, কিন্তু এটাও আপনাকে বলতে হবে, যেদিন 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনা ঘটলো, দ্বিতীয়বার কখন শেখ শাহজাহানের বাড়িতে গেল 19 দিন পরে, 19 দিন পরে গেল, এবং ধরা পড়লো কবে? 56 দিন পরে ধরা পড়েছে। এবং তার মধ্যে তারা যেটা অ্যালিবাই নিয়েছে, যে রাজ্য পুলিশ যে অ্যালিবাইটা নিয়েছে, যে কোর্ট নাকি বারণ করেছে। আরে তা প্রথম 19 দিন তো হয়নি, সেটা সিট গঠন করার জন্য, সেটাও 19 দিন পরে হয়েছিল তারপরে। সুতরাং এটা যে একটা প্রহসনের আকার নিয়েছে, যার ফলে এই ইনভেস্টিগেশন, এই তদন্ত প্রক্রিয়াটাকে বাধা দেওয়ার একটা সুপরিকল্পিত চক্রান্ত ছাড়া অন্য কিছু না। কিন্তু আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এখানে আসবো, দুজন গেস্ট এখনো বলেনি, এটা তোমাকে মাথায় রাখতে হবে, প্রত্যেকের বলার সমান অধিকার আছে, নিশ্চয়ই তুমি উত্তর দেবে, তোমার কাছে ফিরবো। কিন্তু বিশ্বনাথ দা আমার স্পষ্ট বক্তব্য যে এখনো পর্যন্ত গোটা বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আসলে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হচ্ছে, নাকি আসলে এজেন্সিকে সামনে রেখে বিরোধীদের বিরুদ্ধে বিরোধী সাফাই অভিযান চালাচ্ছে এজেন্সিকে সামনে রেখে বিজেপি। এই জায়গায় গোটা পারসেপশনটা গিয়ে দাঁড়িয়েছে। না, ঠিকই যে নির্বাচনের আগে এইভাবেই চলছে, মানে লেভেল প্লেইং গ্রাউন্ডের প্রশ্ন তুমি আনছিলে বারবার, আমরা এই প্রশ্নটা করি যে পঞ্চায়েত নির্বাচনে স্টেট ইলেকশন কমিশন যেমন লেভেল প্লেইং গ্রাউন্ড দেয়নি, রাজ্য পুলিশের ভূমিকা যেমন দেয়নি, বহু ক্ষেত্রে কেন্দ্রের এজেন্সিগুলোর ভূমিকা নিয়ে আমারও প্রশ্ন আছে, এবং আমিও মনে করি না যে লেভেল প্লেইং গ্রাউন্ড অ্যাসিওর করেছে। কিন্তু এখানে আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এনআইএর এসপির বিরুদ্ধে যে অভিযোগটা প্রথমে কুণাল ঘোষ করেছিলেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে করলেন গতকাল ঘাটালে, দুজনই বললেন যে 48 ঘন্টার মধ্যে ফুটেজ বের করে দিবেন। কেন ব্ল্যাকমেল করছেন আপনারা? কেন ফুটেজটা বের করে দিচ্ছেন না? কেন আপনারা বলছেন যে জিতেন তেওয়ারি এসপির বাড়িতে গিয়েছিল, তার ফুটেজ আছে? কেন কুণাল ঘোষ আপনি বলছিলেন 48 ঘন্টার মধ্যে বের করে দিবেন, কেন বার করছেন না? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার করছেন না? তাহলে সময় বা কি প্রয়োজন? যদি থেকে থাকে একেবারে সামনে চলে আসুক। আপনি যখন ভিজিটার্স লিস্টের কপি তুলে ধরছেন সাংবাদিকদের সামনে, একদম সিসিটিভি ফুটেজটাও সামনে দেওয়া হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। দেখো, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে বিনয়, তৃণমূলের যে নেতা যে বাইরে আছে বিনয়, সে নাকি মানে আমাদের বিরোধী দলের নেতার সাথে কথা বলেছে, অর্থাৎ সরাসরি ফোনে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর সাথে, সেই কথাটা বলা হয়েছিল। আমার যে প্রশ্নটা, সেই ভিডিও বা কল রেকর্ডিং এর কথা কিন্তু অভিষেক বারবার বলছিলেন, কিন্তু সেই কল রেকর্ডিং আজও বের করেনি। তাহলে এই প্রশ্নটা আমরা কখন বার করব, কখন দেখাবো, সেটা এখন লোকের থেকে মতামত। অদ্ভুত আলোচনা হচ্ছে, সময় নষ্ট। ভয়েস টেস্টও কোনোদিন আসবে না। সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস টেস্ট যে কারণে আসে না, সেই একই কারণে তাহলে কি বিনয় মিশ্রর কল রেকর্ডিং আসে না, বা এই তেওয়ারির ফুটেজ আসে না? তাহলে কোনো একটা জায়গায় কেবলমাত্র প্রেশার ট্যাকটিক্স চলছে না তো, কেবলমাত্র লোক দেখানো প্রেশার ট্যাকটিক্স তৃণমূল বা বিজেপির মধ্যে চলছে না তো? এই প্রশ্নটা আসবে বারবার, কারণ কুণাল ঘোষরা ব্ল্যাকমেলের রাজনীতি করছে, মানে বলছে যে আমাদের কাছে রেকর্ডিং আছে, অত রেকর্ডিং দেখাচ্ছে না। মারাত্মক অভিযোগ করছেন বিশ্বনাথ চক্রবর্তী। মধুজা সেন রায়ের কাছে আসবো। এই প্রেশার ট্যাকটিক্সটা বিজেপির তরফেও করা হচ্ছে, তৃণমূলের তরফেও করা হচ্ছে, একমত? না, আমার প্রথম কথা হচ্ছে এই যে আমি শুনলাম এতক্ষণ ধরে এখানে এই বিজেপির বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস যা যা অভিযোগ করছে, একদম এই ধরনের কথাবার্তা, এই অভিযোগগুলো আমরা এইখানে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দেখে থাকি। হ্যাঁ, এটা ঠিকই তো, বিজেপির আমলে এখানে দাঁড়িয়ে 146 জন সাংসদ, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আমাদের পার্টি, যার নাকি সমস্ত আয় ব্যয়ের খতিয়ান নির্বাচন কমিশনের কাছে এবং আয়কর দপ্তরের কাছে স্বচ্ছতার সঙ্গে দেওয়া হয়ে থাকে, সেই আমাদের পার্টির ত্রিচুর জেলা কমিটি, কেরালার ত্রিচুর জেলা কমিটির ব্যাংক অ্যাকাউন্ট কোনো কারণ না দর্শিয়ে কার্যত তাকে হচ্ছে যে সিজ করে দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনাগুলো বিজেপি সরকার ঘটাচ্ছে, কিন্তু তার সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যে এই রাজ্যের বুকে দাঁড়িয়ে দুর্নীতি তো ডালপালা মেলেছে, তো আমরা জানি। এনআইএর তদন্ত বলছিলে একটু আগে, এনআইএর তদন্তকারীরা গেছে, সেখানে হচ্ছে হামলা হয়েছে, এবং এনআইএর তদন্তকারীরা কখন যাবেন না যাবেন সেই সব নিয়েও নানান বিস্তৃত বক্তব্য আছে তৃণমূল কংগ্রেসের, এবং তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের পুলিশ প্রশাসনের। আমি একদম স্পেসিফিক্যালি বললাম, কোথায় যাবে শঙ্কুদেব পণ্ডারা ঠিক করে দেয় না, তো শঙ্কুদেব পণ্ডারা ঠিক করে দেয়, এ তো অভিযোগ বুঝলাম, কিন্তু তারপরে বলছে যে কেন ভোর রাতে এসেছিল ভূপতিনগরে। আরে ভোর রাতে গিয়ে তো 5 জায়গায় অভিযান চালিয়ে তারপর খামারবাড়ি থেকে দুজনকে অ্যারেস্ট করতে হয়েছে, তার আগে পর্যন্ত খুঁজে পাওয়া
হ্যাঁ, এবং তারপরে দাঁড়িয়েও মানে সেইটাও ভোর রাতে কেন পৌঁছলো সেটা নিয়ে ওদের নাকি নানান বক্তব্য আছে। এখন কথা হচ্ছে যে এই মমতা ব্যানার্জির মুখে তো আমরা শুনেছিলাম যে বিরোধী শূন্য থাকতে হবে, বিরোধীদের 10 বছর চুপ করে থাকতে হবে, এই মমতা ব্যানার্জিই তো বলেছিল। আজকে বিজেপির সরকার ওই একই কাজ করছে, ওই একই বৃন্তে দুটো ফুল, একই রকমের কাজ করে চলেছে, যেমন কেন্দ্রীয় সরকার তেমনি রাজ্যের সরকার। কেউ এই প্রশ্নে দাঁড়িয়ে এতটুকু আলাদা। আমার মনে পড়ে যাচ্ছিল কৌস্তব বাগচির বাড়িতে কি দিনের আলোয় গেছিল নাকি পুলিশ? হ্যাঁ রিজু, দেখুন এখানে প্রথমে সলিলবাবু দরাজ সার্টিফিকেট দিচ্ছেন সবে কেন্দ্রীয় সংস্থাগুলোকে। ইডি সিবিআই এর অফিসাররা বিভিন্ন রাজ্যে ধরা পড়েছে ঘুষ নিতে গিয়ে, এটা তো আমরা দেখেছি। আজকে আমি তো এই তো বলছি আমাদের দল প্রকাশ করেছে, আজকে এনআইএ স্টেপ বাই স্টেপ বলেছে যে আমরা যেটা করেছি ভুবনীনগরের টেকনিক্যালিটি সব ল অ্যান্ড অর্ডার সব ফলো করেছি। তারা তো একবারও বলেনি জিতেন তিওয়ারি আসেনি। আচ্ছা জিতেন তিওয়ারি কেন? সব দলের সব নেতারাই যেতে পারে, পরিষ্কার করে দাও। তুমি বলছো সাংবাদিক বৈঠক করে জিতেন তিওয়ারিকে বেশ সুন্দর দেখতে লাগছিল, তাহলে সিসিটিভি সামনে নিয়ে আসো। আমাকে শেষ করতে দিন, আমার কথা আমি শেষ করব। একজন এনআইএ অফিসারের সাথে সবাই দেখা করতে পারে, একটা ইমেল করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, অফিসে গিয়ে দেখা করতে পারেন। একজন এনআইএ এর ভারপ্রাপ্ত এসপি মর্যাদার অফিসার কেন একজন রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে সন্ধ্যে 6:30টায় তার ব্যক্তিগত বাসভবনে দেখা করবে, যেখানে হাতে একটা সাদা রঙের পার্সেল, 52 মিনিটের মিটিং, তারপরে পার্সেল গায়ে? আমি আবারও বলছি, যেহেতু কুণাল ঘোষ দাবি করছেন একেবারে ভিডিও ফুটেজ রয়েছে, যে ফুটেজে যাবতীয় তথ্য যাবতীয় অভিযোগ দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে, এই ভিডিও ফুটেজকে সামনে নিয়ে আসা হচ্ছে না কেন? এইটা কিন্তু অন্যান্য বিরোধী দলেরা প্রশ্ন তুলছে। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাওয়ার আগে একবার দেখাতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন, যে আবার অভিযোগ করেছেন, যে অভিযোগ খারিজ করে দিয়েছে এনআইএ, যে পুলিশকে না জানিয়ে মাঝরাতে একেবারে মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির যারা আধিকারিকরা রয়েছেন। তারা কি অভিযোগ করেছেন দেখাবো, দেখাতে বিরতি, তারপর নিশ্চয়ই শঙ্কুদেব পণ্ডা এর রিজুর তোলা প্রশ্নের উত্তর দেবেন। দেখুন, ফিরছি বিরতির পর। किसको धमकी दे रहे हैं आप? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीवी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं। हमारा अगर आपका हिम्मत है जनता को वोट लेकर राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? आप हमारा इधर में परसों भी रात में जाके महिला लोगों को तंग किया, आप तंग करके अभी कहते हैं महिला लोगों ने मेरे को अटैक किया। क्यों रात में हम जाएंगे? और लॉ एंड ऑर्डर इज स्टेट सब्जेक्ट। पुलिस को नहीं बता के आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर, और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है। ये क्या कोई तरीका है? ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তো আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি কথা কখনো বলেছি? আমি শঙ্কুদেব পণ্ডার কাছে আসবো। এজেন্সিকে তোমরা কিভাবে ব্যবহার করছো? আমি এনআইএর কথা বললাম। আচ্ছা, 2021-এ পোস্ট পোল ভায়োলেন্সে তোমাদের একজন কর্মীর মৃত্যু হয়, সেই ঘটনায় কাঁথির 30 জন তৃণমূল নেতা কর্মীকে আবার সিবিআই তলব করেছে। এই তো বক্তব্য যে এজেন্সিকে ব্যবহার করে মাঠ ফাঁকা করছে বিজেপি। শুনুন, যদি ওনাদের কোনো বক্তব্য থাকে ওনারা কোর্টে যাবেন, আদালতে যাবেন। আমি শেষ করেন, আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, যদি হোমওয়ার্ক না করে পৃথিবীর যেখানে খুশি চলে যান। ওকে ভাই, এই এনআইএ ঘুষ কাণ্ডে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে যাচ্ছে। আচ্ছা, এই যে একটু আগে এই ঘুষ কাণ্ডে বিজেপি যে টাকা দিয়ে এনআইএকে ব্যবহার করছে, শঙ্কুদেব পণ্ডা, হ্যাঁ রিজু প্লিজ। উত্তর নিতে ভয় হচ্ছে। শুনুন না, এই যে শুনুন না, এই যে আপনারা এইসব মার্কেটে ছড়াচ্ছেন, কুণাল ঘোষ আপনাদের গল্প মার্কেটে দিচ্ছেন ঘাঁটবার জন্য, আপনারা 3 দিন ধরে বলছেন ফুটেজ দেবো বার করুন ফুটেজ। কত ফুটেজ আছে? 3 নম্বর
আরে ভাই আর 3 নম্বরটা আরে লাস্ট প্লিজ আমি দুজনকে থামালাম না এবার লাস্ট লাইনটা হচ্ছে সলিল দা ভাই এসব করবার পর সলিল আমি 1 মিনিট আপনার কাছে চেয়ে নিচ্ছি অত সময় নেই 10 সেকেন্ড এই সব করার পর পুনর্বাবুরা ফুটেজ বার করবেন কেন্দ্রীয় এজেন্সির উপরে এই রাজ্য সরকার নজরদারি চালাচ্ছে ওকে ফাইন সলিল দা ওয়ান লাইনার সময় শেষ আমি দুজনকে থামালাম সলিল দা শোনো, যদি এই ঘটনাটা যদি সত্যি আনার্থ করার ইচ্ছে থাকে, আমি তোমাকে বলছি ওটা একটা বড় কমপ্লেক্স, ডেফিনেটলি একটা বড় কমপ্লেক্স, প্রচুর ফ্ল্যাট রয়েছে। আর এটা যদি মেইন গেটের ভিজিটার্স বুক যদি হয়ে থাকে, মেইন গেট থেকে ওখানে অনেকেই ফ্ল্যাট ওন করে, অনেকেই করতে পারে, জিতেন্দ্র তেওয়ারি করতে পারে, জিতেন্দ্র তেওয়ারির কোনো আত্মীয় স্বজন কেউ থাকতেই পারে সেও। আমি বলছি যে উনি যে ফ্ল্যাটে ঢুকলেন সেইটার সিসিটিভি ফুটেজ বা বসেছেন ওর সঙ্গে, বা উনি যে ওই ফ্ল্যাটে ঢুকেছেন, সন্দেহের দাবি পাল্টা দাবি, অভিযোগ পাল্টা অভিযোগ আসছে, তার মধ্যে সত্যিটা কি? আমাদের প্রশ্ন এটা যে বঙ্গবাসী সত্যিটা কোনোদিনও জানতে পারবে তো? এই প্রশ্ন রেখে অনুষ্ঠান শেষ করলাম।